আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা। ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে তোমাদের বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় জীবজগৎ, এই অধ্যায়ের অনুশীলনীর সৃজনশীল 2টা সলভ করব। তো 1 নম্বর সৃজনশীলটা আমরা সলভ করব। তোমরা পূর্বের ভিডিও যারা দেখো নাই দেখে নিবা, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। সৃজনশীল 1, এখানে ডান পাশে কিছু চিত্র দেখতে পাচ্ছ। চিত্র এ একটা চিংড়ি মাছ দেখতে পাচ্ছ, চিত্র বি একটা রুই বা কাতল এ ধরনের মাছ দেখতে পাচ্ছ। এবার ক নম্বর প্রশ্নে বলছে মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণী কাকে বলে। তো এইটার সমাধান আমরা দেখব। তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তী ভিডিওগুলো পেয়ে যাও। যেসব প্রাণীর মেরুদণ্ড আছে তাদের মেরুদণ্ডী প্রাণী বলে, আর যেসব প্রাণীর মেরুদণ্ড নেই তাদের অমেরুদণ্ডী প্রাণী বলে। খ নম্বর, কোনো ব্যাঙকে উভচর প্রাণী বলা হয় কেন, ব্যাখ্যা করো। খ নম্বর, যেসব প্রাণী জলে ও স্থলে উভয় জায়গাতেই বাস করে তাদের উভচর প্রাণী বলা হয়। কোনো ব্যাঙ একটি মেরুদণ্ডী প্রাণী যার জল ও স্থল উভয় স্থানেই থাকার মতো শারীরিক বৈশিষ্ট্য রয়েছে। ব্যাঙাসী অবস্থায় এরা ফুলকা ও পরিণত অবস্থায় ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায়। এ কারণেই এরা জীবনের কিছু সময় ডাঙায় ও কিছু সময় পানিতে বাস করে, তাই এদের উভচর প্রাণী বলা হয়। গ নম্বর, এ ও বি চিত্রের প্রাণীর পার্থক্য লিখো। তো এখানে যে চিত্র দুটো দেখতে পাচ্ছ এই দুটার আমরা পার্থক্য লিখব। এ চিত্রে একটি অমেরুদণ্ডী প্রাণী চিংড়ি এবং বি চিত্রে একটি মেরুদণ্ডী প্রাণী মাছের ছবি দেওয়া আছে। এ ও বি এর পার্থক্য: চিত্র এ চিংড়ি, চিত্র বি মাছ। চিংড়ি মেরুদণ্ড নেই, মাছের মেরুদণ্ড আছে। চিংড়ির দেহে কঙ্কাল নেই, মাছের দেহে কঙ্কাল আছে। চিংড়ি চোখ পুঞ্জাক্ষী, মাছের চোখ সরল প্রকৃতির। চিংড়ির পা সন্ধিযুক্ত খণ্ড খণ্ড, মাছের পা নেই, পাখনা আছে। চিংড়ির আইস নেই, মাছের আইস আছে। এবার আমরা ঘ নম্বর প্রশ্ন সলভ করব। আমাদের জীবনে বি প্রাণীর প্রয়োজনীয়তা আলোচনা করো। তো এটা মাছ, মাছ কি কি কাজে লাগে সেটা আমাদের লিখতে হবে। ঘ নম্বর, উদ্দীপকের বি প্রাণীটি হলো মৎস্য শ্রেণীভুক্ত একটি মেরুদণ্ডী প্রাণী। আমাদের জীবনে এ ধরনের প্রাণীর প্রয়োজনীয়তা অপরিসীম। আমাদের দেহের বৃদ্ধির জন্য আমিষের প্রয়োজন। এই আমিষের বৃহৎ অংশ আমরা মাছ থেকে পেয়ে থাকি। আমিষের ঘাটতি হলে শরীরে নানা রকম রোগ দেখা যায়। মাছ আমিষ সরবরাহ করে আমাদের আমিষের ঘাটতিজনিত রোগ থেকে রক্ষা করে। আমাদের দেশের অনেক লোক মাছ চাষ করে ও বিক্রি করে জীবিকা নির্বাহ করে। দেশের চাহিদা মিটিয়ে মাছ বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জিত হয়। মাছের উচ্ছিষ্ট দ্বারা তৈরি জৈব সার কৃষিক্ষেত্রে প্রয়োজনীয়। মাছের কাঁটা থেকে পোল্ট্রি শিল্পের খাবার তৈরি করা হয়। মাছের তেলে কোলেস্টেরল কম থাকে, যা মানুষের হৃদরোগের ঝুঁকি কমায়। অতএব দেখা যাচ্ছে যে আমাদের জীবনে বি প্রাণীর প্রয়োজনীয়তা অনস্বীকার্য। আমরা 1 নম্বর সৃজনশীল সলভ করে ফেললাম। এবার 2 নম্বর সৃজনশীল সলভ করব। এখানে ক নম্বরে একটা চিত্র দেখতে পাচ্ছি, এটা নারকেল গাছ। খ নম্বরে একটা চিত্র দেখতে পাচ্ছি, এটা বট গাছ। ক নম্বর প্রশ্ন বলছে সপুষ্পক উদ্ভিদ কাকে বলে। সপুষ্পক মানে হচ্ছে যার ফুল হয়। ক নম্বর, যেসব উদ্ভিদের ফুল ও বীজ উৎপন্ন হয় তাদের সপুষ্পক উদ্ভিদ বলে, যেমন আম, কাঁঠাল, শাপলা, জবা ইত্যাদি। খ নম্বর, ক উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো। তো এখানে কতে নারকেল গাছ দেখতে পাচ্ছি বা পাম জাতীয় একটা গাছ দেখতে পাচ্ছি। এটার বৈশিষ্ট্যগুলো হলো, দেখো আমরা লিখেছি ক উদ্ভিদের নারকেল গাছ যা সপুষ্পক আবৃতবীজী উদ্ভিদ। এই উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো হলো, বীজ ফলের ভেতরে আবৃত অবস্থায় থাকে, পাতার শিরাবিন্যাস সমান্তরাল। 3 নম্বর, কাণ্ড নলের মধ্যে ভেতরে ফাঁপা ও শাখা প্রশাখাবিহীন। 4 নম্বর, নিষেকের পর ডিম্বক বীজে ও ডিম্বাশয় ফলে পরিণত হয়। গ নম্বর, ক ও খ উদ্ভিদের মধ্যে বা এর পার্থক্য লিখো। এবার আমরা নারকেল গাছ ও বটগাছের পার্থক্য লিখব। নারকেল গাছ এটি একবীজপত্রী উদ্ভিদ, বটগাছ দ্বিবীজপত্রী উদ্ভিদ। নারকেল গাছ কাণ্ড শাখা প্রশাখাবিহীন, বটগাছের শাখা প্রশাখা যুক্ত। নারকেল গাছের গুচ্ছমূল রয়েছে, এতে গুচ্ছমূল নেই। নারকেল গাছে স্তম্ভমূল অনুপস্থিত, বটগাছে স্তম্ভমূল উপস্থিত। নারকেল গাছের পাতার শিরাবিন্যাস সমান্তরাল, বটগাছের পাতার শিরাবিন্যাস জালিকাকার। ঘ নম্বর, আমাদের জীবনে ক উদ্ভিদের গুরুত্ব আলোচনা করো। নারকেল গাছের গুরুত্ব বর্ণনা করতে বলছে। ঘয়ের উত্তর, আমাদের জীবনে ক উদ্ভিদ অর্থাৎ নারকেল গাছের গুরুত্ব অনেক।
নারকেল গাছ আমাদের ফল দেয়। এ থেকে প্রাপ্ত পানি পান করে আমরা ভিটামিন ও খনিজ লবণের চাহিদা পূরণ করি। আমাদের শরীর সুস্থ রাখতে এ পানীয় সহায়ক ভূমিকা পালন করে। এ গাছ থেকে নিত্য প্রয়োজনীয় নারিকেল তেল পাওয়া যায়। এ গাছের ফাঁপা অংশ ভেলা হিসেবে ব্যবহার করা যায়। এ গাছের পাতা, ডাল ইত্যাদি জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। শলার ঝাড়ুর দরকারি কাঠি আমরা এই উদ্ভিদ থেকে পাই। এ গাছের বাকল, জার্জিম, কার্পেট ইত্যাদি কাজে ব্যবহার করা হয়। এর পানি পটাশিয়ামের সবচেয়ে ভালো উৎস। শ্বাস পিঠা, পুলি এবং তরকারিতে ব্যবহৃত হয়। অর্থাৎ আমরা নারকেল গাছের বিভিন্ন অংশকে দৈনন্দিন জীবনে নানাভাবে ব্যবহার করি, তাই আমাদের জীবনে উদ্ভিদটির গুরুত্ব অপরিসীম। এখানে দেখো, নিজে করো একটা কাজ দেওয়া আছে। কিছু প্রাণীর নাম এখানে আমরা দেখতে পাচ্ছি। ওপরের তালিকাটি দেখে নিচের ছকটি পূরণ করো। প্রাণীর নাম এই বরাবর থাকবে। প্রাণীটি কেমন? মৎস্য, উভচর, না সরীসৃপ, পাখি, না স্তন্যপায়ী? তো সেই বক্সের মধ্যে টিক দিতে হবে। তো চলো আমরা এটা সলভ করে ফেলি। শিক্ষার্থীরা, এখানে দেখো আমরা লিখেছি ওপরের তালিকাটি দেখে নিচের ছকটি পূরণ করো। প্রাণীর নাম এখানে বাঘ দেওয়া হয়েছে। তো বাঘ কি? বাঘ হচ্ছে স্তন্যপায়ী, এখানে টিক চিহ্ন দেওয়া হয়েছে। তারপর ছাগল, ছাগল কি ধরনের? এটাও স্তন্যপায়ী, মানে হচ্ছে মায়ের দুধ পান করে। গরু, সেও হচ্ছে স্তন্যপায়ী, এখানে টিক চিহ্ন দেওয়া হয়েছে। সাপ, এটা হচ্ছে সরীসৃপ, এখানে টিক চিহ্ন দেওয়া হয়েছে। তারপর ইলিশ, মৎস্য, এখানে টিক চিহ্ন দেওয়া হয়েছে। তো একইভাবে এই প্রাণীগুলোর নাম এইখানে এই কলাম বরাবর আমরা লিখেছি। সেটা কি মৎস্য, উভচর, না সরীসৃপ, এই অনুযায়ী আমরা টিক চিহ্ন দিয়ে এই ছকটি পূরণ করেছি। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এটা তোমরা দেখে নিও, ঠিক আছে? তো শিক্ষার্থীরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তী অধ্যায়ের যে সৃজনশীলগুলো থাকবে, অনুশীলনীর কাজগুলো থাকবে, সেগুলো সলভ করব।